ফার্স্ট পার্টির পর চলে আসলাম দ্বিতীয় পার্টির চ্যালেঞ্জগুলি নিয়ে। যেমন ম্যামমথের গর্ভকাল ২২ মাস, টাসমেনিয়ান টাইডারের কৃত্রিম থলি লাগবে, আর ডোডো ডিম পারে যার মধ্যে জিন এডিটিং করা কঠিন। ২০২৩ সালে একটি মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেয় ডায়ার উলফ প্রকল্পের কাজ শুরু করবে, কারণ এই প্রাণী পপ কালচারে খুব পরিচিত। গেম অফ থ্রোনস, ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট, ডানজেন্স অ্যান্ড ড্রাগনস সব জায়গায় আছে। তাদের মনে হয় এতে পাবলিসিটি বেশি হবে, আর তাই ২০২৩ সালের গ্রীষ্মে তারা কাজ শুরু করে। প্রথম চ্যালেঞ্জ ছিল ভালো মানের ডায়ার উলফের ডিএনএ খুঁজে বের করা। এই জন্য দুটি ফসিল বা জীবাশ্ম সবচেয়ে উপযুক্ত মনে করা হয়েছিল। একটি দাঁতের টুকরো পাওয়া যায় ওহাইওর শেরিডেন গুহা থেকে, যেটি ছিল প্রায় ১৩,০০০ বছর পুরনো। অন্যটি ছিল একটি খুলি, যেটি আইডাহোর আমেরিকান ফলস রিজার্ভারে পাওয়া যায়। এটি ছিল প্রায় ৭০,০০০ বছর পুরনো একটি ডায়ার উলফের খুলি। এই দুই জীবাশ্ম থেকেই ডিএনএ বের করে জিন সিকোয়েন্সিং শুরু হয়। তারা আগের থেকে ৫০০ গুণ বেশি তথ্য পায় এই নমুনা দুটির মাধ্যমে কালেক্ট করে। তবে এটা নয় যে তারা পুরো ডায়ার উলফের জিনোম খুঁজে পেয়েছে, তারা শুধু কিছু অংশ খুঁজে পেয়েছে। ডিএনএর কত শতাংশ তারা পুনরুদ্ধার করতে পেরেছে তা এখনও প্রকাশ করা হয়নি। পরবর্তী ধাপ ছিল ডায়ার উলফের ডিএনএ এবং গ্রে উলফের ডিএনএ তুলনা করা। এই কোম্পানির মতে গ্রে উলফ হল ডায়ার উলফের সবচেয়ে কাছের জীবিত আত্মীয়। তাদের ডিএনএতে ৯৯.৫% মিল আছে। এটা সুবিধা দেয় কারণ একটি নির্দিষ্ট জিন গ্রে উলফে কি কাজ করে তা বুঝে একই জিন ডায়ার উলফেও কেমন কাজ করতে পারে তা অনুমান করা যায়। তৃতীয় ধাপে তারা ঠিক করে গ্রে উলফের কোন জিনগুলো বদলানো হবে যাতে এটি দেখতে ও আচরণে ডায়ার উলফের মতো হয়। তারা মোট ১৪টি নির্দিষ্ট জিন বেছে নেয়, যেগুলো মূলত বাইরের বৈশিষ্ট্য নির্ধারণ করে, যেমন শরীরের আকার, মাথার আকৃতি, লোমের রং এবং লোমের ঘনত্ব। চতুর্থ ধাপ, এই জিনগুলোতে পরিবর্তন আনা হয় জিন এডিটিং করে। তারা CRISPR Cas9 নামের একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এটি অনেকটা জেনেটিক কাঁচির মতো কাজ করে, যা জিন কেটে পরিবর্তন করতে পারে। এই প্রযুক্তির জন্য ২০২০ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি বিজ্ঞানী এমানুয়েল চারপেন্টিয়ার এবং আমেরিকান বিজ্ঞানী জেনিফার ডাউডনা। কলোসাল বায়োসায়েন্সেস কোম্পানিটি গ্রে উলফের ১৪টি জিনে মোট ২০টি পরিবর্তন করে এবং ল্যাবে হাজার হাজার পরিবর্তিত কোষ তৈরি করে। এরপর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই পরিবর্তিত কোষগুলোর নিউক্লিয়াস বের করে নেওয়া হয়। এদিকে কুকুরের ডিম্বাণু থেকে নিউক্লিয়াস সরিয়ে সেই জায়গায় পরিবর্তিত নিউক্লিয়াস স্থাপন করা হয়। সব মিলিয়ে ৪৫টি ভ্রূণ তৈরি করা হয় এবং ২টি কুকুরের শরীরে স্থাপন করা হয়। তবে এর মধ্যে মাত্র ২টি ভ্রূণ বৃদ্ধি পায়। ১ অক্টোবর ২০২৪ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ২টি শাবকের জন্ম হয়। প্রথমে তারা প্রাকৃতিকভাবে প্রসব করাতে চেয়েছিল, কিন্তু দুশ্চিন্তা ছিল কারণ ডায়ার উলফ সাধারণ কুকুরের তুলনায় বড় হয়ে যেতে পারে। তাতে মা কুকুরের জন্য বিপজ্জনক হতে পারত। এই দুই শাবকের নাম রাখা হয় রমিউলাস ও রেমিউস, রোম শহরের পৌরাণিক প্রতিষ্ঠাতা দুই ভাই। প্রথম দিকে এরা দুধ খেত সেই কুকুর মায়ের কাছ থেকে, যার শরীরে এদের ভ্রূণ স্থাপন করা হয়েছিল। কিন্তু এই দুধ এদের যথেষ্ট শক্তি দিতে পারছিল না, তাই পরে বোতলে করে খাওয়ানো শুরু হয়। প্রযুক্তিগতভাবে এরা একই ডিএনএ বহন করে, মানে একই কোষের ক্লোন। তবুও মজার বিষয় হল এরা দ্বৈত হলেও আচরণে আলাদা। রেমিউস ছিল সাহসী আর রমিউলাস একটু লাজুক। এটা অস্বাভাবিক নয়। মানুষ অনেক সময় ক্লোন শুনলেই ভাবে দুইজন দেখতে, চিন্তায়, আচরণে হুবহু একরকম হবে, কিন্তু বাস্তবে ডিএনএ এক হলেও আচরণ ও ব্যক্তিত্ব আলাদা হতে পারে। এটি নির্ভর করে পরিবেশ, বড় হওয়ার পদ্ধতি, খাবার, পানি, এমনকি শরীরের ভেতরের জীবাণুগুলোর ওপরও। একটি প্রাণী শুধু তার জিনে নয়, তার পরিবেশেও গড়ে ওঠে। এরপর ৩০ জানুয়ারি ২০২৫ তৃতীয় ডায়ার উলফ জন্ম নেয়, একটি মেয়ে শাবক নাম খালেসি। বেন ল্যাম্ব বলেছেন এই ৩টি ডায়ার উলফের প্রজননের অনুমতি দেওয়া হবে না। তারা আরও ৩ থেকে ৫টি ডায়ার উলফ তৈরি করবে শুধু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে।
মাধ্যমে তাদের গোপন রিজার্ভে রাখা হবে 10 ফুট উঁচু দেয়াল ও ড্রোন নজরদারির মধ্যে এদের দেখা পাবেন শুধু কিছু ধনী ব্যক্তি চিন্তা করে দেখুন এই প্রাণীদের দৃষ্টিকোণ থেকে এই বয়সে যেখানে বাবা মা শিকার শেখায় ওরা কোনো বাবা মাকেই চেনে না তারা কোনো নেকড়ে দেখেওনি তাদের পুরো জীবন কাটবে একটি কৃত্রিম পরিবেশে পুরনো ডায়ার উলফের জীবনের সাথে এদের জীবনের কোনো মিল থাকবে না 10 থেকে 20 বছর পর যখন এরা মারা যাবে এটা হতে পারে ইতিহাসের দ্বিতীয়বার বিলুপ্ত হওয়া একটি প্রাণী বিজ্ঞান হিসাবে এটা অবশ্যই বড় অর্জন কিন্তু এর সমালোচনা একদমই অযৌক্তিক নয় পরের পার্টে আমরা দেখব ডি এক্সটিংশন মানে কি বোঝায় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকুন পরের পার্টের জন্য